অনেকদিন কথা বলা হয় না, মনে হলো আজকে একটু কথা বলি। তারপরে ভাবলাম কি নিয়ে কথা বলবো। একটি বিষয় মাথায় কয়েকদিন ধরে ছিল, যে বিষয়টি নিয়ে কথা বলা দরকার সেটি হচ্ছে মাথায় একদিন ধরে ঘুরঘুর করছিল, সেটি হচ্ছে যে গবেষণা ফান্ড। এই বিষয়টি মাথায় আসার পিছনে বেশ কয়েকটি ঘটনা আছে, সেগুলো পরে বলি। প্রথমে শুরু করি যে রিসার্চ ফান্ড আসলে কি, তারপরে বলবো হচ্ছে রিসার্চ ফান্ড আমরা কোত্থেকে পেতে পারি, তারপরে বলবো হচ্ছে যে রিসার্চ ফান্ড জোগাড় করার জন্য আমাদের কি ধরনের মোটিভেশন বা ধৈর্য থাকা উচিত। শেষে হচ্ছে যে গল্পগুলো আছে সেই গল্পগুলো একটু শেয়ার করব। আচ্ছা, তো প্রথমে বলি হচ্ছে রিসার্চ ফান্ড কি। আমরা যখন গবেষণা করি আমাদের হচ্ছে টাকা লাগে। এখন অনেক সময় হচ্ছে এই টাকাগুলো অনেক বড় অঙ্কের টাকা হয়, যেগুলো আমাদের পক্ষে নিজের পকেট থেকে দিয়ে করা সম্ভব নয়। অবশ্য জীবনের প্রথম গবেষণা আমি আমার নিজের পকেট থেকে দিয়েই করেছিলাম, কারণ ওই গবেষণার জন্য যদিও সরকারি ফান্ড পেয়েছিলাম, ছোট্ট একটা ফান্ড, কিন্তু ওই ফান্ড পেতে এত সময় লেগেছিল যে আমার ওই গবেষণা শেষ হয়ে পাবলিশ হয়ে শেষ হয়ে যাওয়ার পরে ওই টাকা হচ্ছে ছাড় হয়েছিল। অতদিনে সেই টাকা হয়তো ইনফ্লেশন অ্যান্ড অল দিস থিংস অ্যাডজাস্টমেন্টের পরে হয়তো অর্ধেক হয়ে গেছে। সো খুবই ছোট অ্যামাউন্ট ছিল, 1 লাখ টাকার একটা গবেষণা ছিল সেটা। সে যাই হোক, জাস্ট একটা গল্প। তো গবেষণা করার জন্য আমাদের অনেক টাকা লাগে। এই টাকা হচ্ছে আমাদেরকে জোগাড় করতে হয় বিভিন্ন সোর্স থেকে। সেই সোর্সগুলো হতে পারে সরকারি সোর্স, সেই সোর্সগুলো হতে পারে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান, দেশি বিদেশি নানান জায়গা। এখন বাংলাদেশে গবেষণা ফান্ডের ক্ষেত্রে কি অবস্থা। বাংলাদেশে গবেষণা ফান্ডের পরিমাণ খুবই কম। দ্য ফান্ডটা হচ্ছে মূলত আসে সরকার থেকে, এবং এই ফান্ডটা খুবই কম। এবং অনেক সময় দেখা যায় গবেষকদের এটা নিয়ে কথা বলতে যে সরকারি ফান্ড বাড়ানো দরকার। এটা সত্য, আমিও মনে করি যে সরকারি ফান্ড অনেক বাড়ানো দরকার গবেষণার জন্য। পাশাপাশি গবেষকদের উচিত অন্য অন্য সোর্সগুলো একটু খুঁজে বের করা। অন্য সোর্সগুলো কি হতে পারে? অন্য সোর্সগুলো হতে পারে কোম্পানি বা বিজনেস প্রতিষ্ঠান, হতে পারে ব্যক্তি বা ছোট ছোট ট্রাস্ট বা গ্রুপ অফ পিপল অনেক সময় হচ্ছে ডোনেট করতে চায়, তাদের কাছ থেকে ডোনেশন নেওয়া যেতে পারে। বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান অনেক সময় হচ্ছে গবেষণা ফান্ডের জন্য ওপেন কল দেয়, সেগুলোতে হচ্ছে অ্যাপ্লাই করতে হয়। এগুলো হচ্ছে মোটা দাগে মোটামুটি গবেষণা ফান্ড জোগাড় করার পদ্ধতি। এখন বাংলাদেশে গবেষকরা হচ্ছে কোথা থেকে টাকা জোগাড় করে আমি জানি না, হয়তো ছোট ছোট ফান্ড বিদেশি পায় অথবা সামান্য কিছু ফান্ড আছে সরকারি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সরকারি বাজেট নিয়ে কথা বলার পাশাপাশি, এটা নিয়ে আমাদেরকে বলতেই হবে সবসময়, আমাদের অন্য অন্য যেই সোর্সগুলো আছে সেইগুলোতে কিভাবে আমরা বেশি টাকা বের করতে পারি সেটা নিয়ে কাজ করা দরকার। প্রথমে বলি সরকারি সোর্সটা। সরকারি বাজেট অবশ্যই থাকতে হবে, এবং বড় অঙ্কের বাজেট থাকতে হবে গবেষণার জন্য। কারণ হচ্ছে সরকারের উদ্দেশ্য কিন্তু মুনাফা বানানো না, সরকারের উদ্দেশ্য কিন্তু একটু ব্রড। কিন্তু প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে অনেক সময়ই প্রফিট করা, আবার ব্যক্তির উদ্দেশ্য হতে পারে সোশ্যাল ভলান্টিয়ারিজম ও সোশ্যাল সাপোর্ট ওর আইডিওলজিক্যাল জায়গা থেকে। কিন্তু সেজন্য যেটা হয়, যখন আমরা কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা বিজনেস প্রতিষ্ঠান থেকে টাকা জোগাড় করতে চাই, তারা হয়তো সব গবেষণার জন্য টাকা দিবে না, কারণ তারা সেসব জায়গায় টাকা দিবে যেখানে হচ্ছে প্রফিট আছে বা তারা যেটা চায় সেটা আসে। কিন্তু সমাজে অনেক ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেগুলো নিয়ে গবেষণা হওয়া দরকার, সেই বিষয়গুলোতে অবশ্যই সরকারকে ফান্ড করতে হবে, কারণ এগুলোর সাথে সরাসরি প্রফিট জড়িত না, অন্যরা এটাকে হচ্ছে ফান্ড করবে না। সেই বিষয়গুলোতে সরকারকে অনেক বেশি ফান্ড দিতে হবে। এখন সরকারি ফান্ডের বাইরে আমি অন্য বিষয়গুলো নিয়ে কথা বলি। যেসব প্রতিষ্ঠান গবেষণা নিয়ে কাজ করে, তাদের যেই জায়গাগুলো এক্সপ্লোর করা উচিত সেগুলো হচ্ছে ব্যক্তি এবং কোম্পানিগুলো। কোম্পানিগুলোর সাথে হচ্ছে এক ধরনের কোলাবোরেশনে যাওয়া যেতে পারে।
সেই কোলাবোরেশনটা হবে হচ্ছে কোম্পানির যে ধরনের গবেষণা দরকার হয় সেই গবেষণাগুলো এই ধরনের রিসার্চ অর্গানাইজেশন বা ইউনিভার্সিটিগুলো করে দিবে, বা গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় বা গবেষণা ওরিয়েন্টেড স্কুল বা কলেজ যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের যেই ধরনের মানে কোম্পানি বা বিজনেস প্রতিষ্ঠানের যে ধরনের গবেষণা দরকার সেগুলোতে হেল্প করবে এবং বিজনেস প্রতিষ্ঠানগুলো তাদেরকে টাকা দিবে। এতে দুই ধরনের উপকার হয়, একটা হচ্ছে গবেষণা করার জন্য টাকা পাওয়া যায়, অন্যদিকে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো বা গবেষণা প্রতিষ্ঠানগুলো তাদের ছাত্র ও জুনিয়র গবেষকদেরকে সরাসরি ট্রেনিং দিতে পারে, ওইসব প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে পারে হচ্ছে সরাসরি ওইসব বিজনেস প্রতিষ্ঠানে। মানে তাদের সাথে যখন কোলাবোরেশন থাকে তখন তারা স্টুডেন্টকে অথবা ছোট গবেষকদেরকে ওইসব প্রতিষ্ঠানে পাঠিয়ে কাজ শেখাতে পারে সরাসরি। এটি টু ওয়ে কোলাবোরেশন হচ্ছে এটি। আরেকটা হচ্ছে ব্যক্তি থেকে, লাইক অনেক ব্যক্তি আছে যারা হচ্ছে সমাজে কিছু কন্ট্রিবিউট করতে চায় টাকা পয়সা দিয়ে বা অন্য সার্ভিস দিয়ে। তো যেসব মানুষ অনেক ধরেন গবেষণামুখী আর কি, তারা চায় যে সমাজে ভালো ভালো গবেষণা হোক, সমাজে ভালো ভালো কাজ হোক, তারা যেই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা সমাজে করতে চায় তারা হয়তো ওই ধরনের প্রতিষ্ঠানকে খুঁজে বের করবে যারা হচ্ছে ওই গবেষণা করে। তো আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় এবং গবেষকদের এই ধরনের লোককেও টার্গেট করা উচিত। তারা যেটা করতে পারে, তারা হচ্ছে কিছু গবেষণার ক্ষেত্র বা স্কোপ বা টপিক বের করে ওপেন কল দিতে পারে যে দেখো আমরা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে চাই, এই বিষয়গুলোতে হচ্ছে পর্যাপ্ত ফান্ড নাই এখন আমাদের জানা মতে, তোমরা যদি এখানে ডোনেট করতে পারো, তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, তাইলে হচ্ছে আমরা এইগুলো নিয়ে কাজ করব। এবং এটা হচ্ছে ব্যক্তিকেও পাঠানো যায়, আবার মানে যেসব মানুষকে পাঠালে কাজ হবে এই ধরনের মানুষদের কাছে ইমেইলে পাঠানো যায় এবং ওপেন কলও দেওয়া যায়, সোশ্যাল মিডিয়াতে দেওয়া, পত্রিকায় দেওয়া। তো এখান থেকে একটা ফান্ড জোগাড় করা সম্ভব। আর বিজনেস সেক্টর তো বললামই, তো সরকারকে তো বললামই। আর গবেষণার টাকা কিভাবে তুলতে হয়, আমি যেটা লক্ষ্য করলাম যে বাংলাদেশের বিশেষ করে আমার লেভেলের যেসব গবেষক আছেন তাদের মানে আমার স্যাম্পল খুবই ছোট, অল্প কিছু, মানে হয়তো একজন দুইজনের সাথে কথা বলে আমার কাছে যেটা মনে হয়েছে, তারা হচ্ছে টাকা তোলার জন্য, গবেষণা ফান্ড কালেক্ট করার জন্য যে ধরনের হ্যাসেলের মধ্য দিয়ে যেতে হয় এটা করতে চায় না। হ্যাসেলগুলো কি, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাসেল আছে, অ্যাপ্লিকেশন প্রসেস অনেক ঝামেলাপূর্ণ। আরেকটি হচ্ছে কম্পিটিশন, মানে উইন করতে হয় সবার জন্য। তো মানে গবেষণার বাজেট তো আনলিমিটেড না, সো গবেষণা যেগুলো হচ্ছে ভালো হবে সেগুলোতে টাকা দেওয়া হবে, তো কম্পিটিশন করতে হয়। তো গবেষকরা এই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যেতে চায় না, এটা একটা খুবই বাজে দিক। আপনার কি গবেষণার টাকা পাওয়ার জন্য দুনিয়ার যে কোনো জায়গায়, আই মিন মোস্ট অফ দ্য কেসেস, আপনি যদি একদম এস্টাবলিশড গবেষক হয়ে না যান যে আপনার কাছে মানুষজন টাকা নিয়ে বসে আছে যে তোমার কি লাগবে বলো জাস্ট দিচ্ছি, সেরকম গবেষক না হয়ে উঠলে কম্পিটিশন করে টাকা বের করতে হবে। এবং আমার ধারণা যে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ওয়ে মোর ইজিয়ার দেন জাপানের প্রসেস অনেক জটিল, তাও করে মানুষ, মানে অনেক অ্যাপ্লিকেশন করে। এখন বাংলাদেশে হচ্ছে করাপশন না বলে একটু ভালো ওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে যে লেংদি প্রসেস, সিস্টেমটা যে কাজ করে না সেইটা জাপানে নাই, কিন্তু এই যে কাগজপত্রের যে জটিলতা এগুলো অনেক বেশি জাপানে অ্যাপ্লিকেশনের, সেগুলো বাংলাদেশে কম। কিন্তু বাংলাদেশে হচ্ছে লেথার্জিক, মানে সময় পাস করা, তারপরে হচ্ছে সঠিকভাবে ইভালুয়েশন না হওয়া, এই জায়গাগুলোতে হচ্ছে বাংলাদেশের সমস্যা। সো আমি গবেষকদেরকে বলবো যে টাকা জোগাড় করার জন্য প্যাশনেট হইতে হবে, মানে সিরিয়াসলি লাগতে হবে যে আমাকে এই বাজেটটা উইন করতে হবে, আমার এই গবেষণাটা করতে হবে, এটি। আচ্ছা, অনেকগুলো কথা বললাম এবং এগুলো বলার পিছনে আমার যে কিছু মোটিভেশন কোথা থেকে এসছে সেটা বলি এবার। দু একদিন আগে আমি একটি ছোট মিটিংয়ে ছিলাম অন্য গবেষকদের সাথে। তো ওইখানে হচ্ছে আমাদের গবেষণার জন্য ছোট গবেষকদের কাছ থেকে কিছু হচ্ছে টাকা পয়সা জোগাড় করা, ছোট মানে ফি হিসেবে আর কি। তো ওইসব ছোট গবেষকরা হয়তো স্টুডেন্ট আর কি, এরকম পিএইচডি স্টুডেন্ট বা সামথিং লাইক দ্যাট, তো তারা হচ্ছে এক্সামশন চেয়েছে, তারা ওই ফিটা দিতে চায় না। তো অর্গানাইজেশনের পলিসি হচ্ছে যে ওই ফিটা দিতে হবে। তো আমাদের এখানে সিনিয়র যেই গবেষক আছেন, তো উনি হচ্ছে খুবই মানে আন্তরিকভাবে পে করতে চাইলেন, যে উনি মানে ডোনেট করতে চায় আর কি
কয়েকটা মানে 2-3 জনের কাভার হবে এরকম হচ্ছে ডোনেট করতে চায়। তো আমাদের ওপিনিয়ন চাইলো, আমি যেটা বললাম যে ডোনেট করার ব্যাপারটা অনেক ভালো, কিন্তু আমার মনে হয় যে কোনো ব্যক্তিকে টার্গেট না করে, যে মানে ওই ব্যক্তির ব্যাকআপ দিচ্ছি আমি, এটা যেন না হয়, মানে কোনো ব্যক্তিকে টার্গেট না করার জন্য। ডোনেট দিলে হচ্ছে অর্গানাইজেশনকে ডোনেট করা, যারাই ওখানে অ্যাপ্লাই করা অর্গানাইজেশন চাইলে তাদের জন্য হচ্ছে ওইখান থেকে ফান্ড নিয়ে ওই ব্যক্তিকে সাপোর্ট দিতে পারে। বাট ব্যক্তির নামে ডোনেশনটা নেওয়াটা আমার খুব একটা ভালো লাগে না। ভালো লাগে না কেন? আমার মনে হয় যে এটা দিয়ে ব্যক্তিকে আমি ছোট করলাম। উই ডোন্ট নিড দ্যাট। বাট আমার এটার মানে উনি যে কাজটা করতে চাইলেন, হেল্প করতে চাইলেন, এটা খুব সুন্দর একটা লজিক আছে, যদিও মানে আমি একটু ভিন্ন ধারায় চিন্তা করেছি টেকনিক্যালি। সেটা হচ্ছে যে উনি যখন স্টুডেন্ট ছিলেন তখন হচ্ছে উনি যে সাপোর্ট পেয়েছেন ওনাদের কাছ থেকে, লাইক ওনার প্রফেসর ওনার নিজের পকেট থেকে টাকা দিয়ে ওনাকে হয়তো বিভিন্ন জায়গায় পাঠিয়েছে গবেষণা করতে বা কনফারেন্সে যেতে, এই ধরনের কাজে। তো সেই যে একটা ওনার গ্রেটফুলনেস বা একটা যে ফিলিংস যে আমাকেও সোশ্যালি কিছু কন্ট্রিবিউট করতে হবে, সেখান থেকে উনি হচ্ছে এই কন্ট্রিবিউশনটা করতে চেয়েছেন। দুইটাই সুন্দর, মানে উনি যেটা কন্ট্রিবিউট করতে চাইলেন এবং আমি যেটা বললাম দুইটাই ওকে। সো উনি যেটা করতে পারে যে ব্যক্তিকে না দিয়ে ডোনেট করতে পারে কোম্পানিকে বা গবেষণা প্রতিষ্ঠানকে। এই বিষয় নিয়ে আলাপ করার পিছনে আরও কিছু কারণ ছিল। সেটা হচ্ছে অল্প কিছুদিন আগে আমাকে একজন কল করেছিল যে উনি একজন ইন্টার্ন নেবেন ওনার প্রতিষ্ঠানে, আমি যেন ডোনেট করি, মানে আমি যেন কিছু সাপোর্ট দেয় অল্প কিছুদিন, 2-3 মাসের জন্য। উনি আমার কাছে অ্যাপ্রোচ করার কারণ নিশ্চয়ই উনি ভেবেছেন যে আমি অনেক গবেষণা মুখী মানুষ, বা আমি কোনো মেয়েকে নিয়ে গবেষক বানাচ্ছি এটা শুনলে আমি খুশি হব, এবং অবশ্যই আমি খুশি হয়েছি। কিন্তু আমার কাছে কিন্তু এই অ্যাপ্রোচটা মানে একটু তুলনামূলকভাবে একটু কম অ্যাকসেপ্টেবল, যে আমি ব্যক্তিকে টার্গেট করে হেল্প চাবো। মানে আমার প্রশ্ন হচ্ছে, যদি আমি ব্যক্তির মানে বিশ্ববিদ্যালয় শেষ করা মানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করার পরে যদি আমি একজনের জন্য সাহায্য চাই, তাহলে তো এই পড়াশোনার মানে আমাদের যে প্রচলিত যে ব্যবস্থাটা তৈরি হয়েছে যে চাকরি করার জন্য আমরা পড়ালেখা করি, তাহলে তো এই পড়াশোনা করা অর্থহীন হয়ে যায়, যে আমি তো চাকরি করতে পারছি না, পড়াশোনা করে ভিক্ষা করছি। এই টাকাটাই হচ্ছে ওই মানে সাহায্য হিসেবে না চেয়ে ডোনেশন হিসেবে প্রতিষ্ঠানে গেলে আমি আর ওই ব্যক্তিকে টার্গেট করছি না, যে ওকে আমি হেল্প করছি না, আমি প্রতিষ্ঠানে হচ্ছে একটা কাজের জন্য দিচ্ছি এবং ওই ব্যক্তি হচ্ছে ওই কাজটা করছে। ওকে, জাস্ট একটা সাইকোলজিক্যাল ব্যাপার টেকনিক্যালি। সো আমার কাছে এইটাই মনে হয়েছে যে যিনি আমাকে অ্যাপ্রোচ করেছেন তিনিও খুবই ভালো উদ্দেশ্য নিয়ে করেছেন, এবং আমি যে এইটা বললাম মানে ওইটা ওনাকে বলিনি আমি, কিন্তু আমার মনে এটা ছিল আর কি। ব্যক্তিকে এইভাবে মানে আমার কাছে মনে হয় একটু মানে ছোট করে ফেলা এবং ব্যক্তিকে একটা জায়গায় দায়বদ্ধ করে ফেলা, যে তার মধ্যে একটা কিন্তু গিলটি বা একটা যে রিপে করার ইয়েটা, বা সে কিন্তু কমফোর্টেবল ফিল করবে না যে একটা সাহায্য নেওয়া। অন্যদিকে যদি বলি যে তুমি এটা তোমার কাজের বিনিময়ে পাচ্ছ, সেটা তাকে যে ধরনের ফিলিংস দিবে, কনফিডেন্স দিবে, সেটা কিন্তু যদি বলি তোমাকে সাহায্য দিচ্ছে এই কাজটা করার জন্য, সেই কনফিডেন্সটা দিবে না। তো সেই জন্য হচ্ছে আমি পছন্দ করি না, মানে সাহায্যের বিষয়টা পছন্দ করি না। বাট এটা আবার অন্য দিক থেকে এটা ওকে, যে মানে আমাদের যে সোশ্যাল কালচার, আমরা যদি মানে ব্যক্তির সাথে ব্যক্তির রিলেশন রাখতে চাই, মানে এগুলো আছে অন্য বিষয়। কিন্তু আমরা হচ্ছে এখন আধুনিক মানুষ, যেহেতু আমাদের অনেক ইগো আছে, আমাদের অনেক চিন্তার অনেক ডাইমেনশন আছে। তো আমি মনে করি যে বিজনেস প্রতিষ্ঠান, বিজনেস না ইয়েগুলো, গবেষণা প্রতিষ্ঠানগুলো এবং বিশ্ববিদ্যালয়গুলোর উচিত ফান্ড জোগাড় করা ব্যক্তির কাছ থেকে, যারা হচ্ছে গবেষণার জন্য সহযোগিতা করতে ইন্টারেস্টেড, সেই ফান্ডগুলো হচ্ছে মানে কালেক্ট করা, এবং সেটার জন্য তাদেরকে অনেক ইনোভেটিভ হতে হবে। তো আমি আশা করি যে আমার এই আলাপ থেকে যারা টাকার অভাবে গবেষণা করতে পারে না, তারা কিছুটা উপকৃত হোক। ধন্যবাদ। অন্য একদিন অন্য বিষয় নিয়ে কথা বলবো।